এর আগের লেকচারগুলোতে শুরু থেকে সেকশন 8 পর্যন্ত আমরা HTML এর বেসিক কোডগুলো নিয়ে আলোচনা করেছি। কমপ্লিট ওয়েব ডিজাইন ফ্রম জিরো টু হিরো এই কোর্সের সবচেয়ে মজার এবং কার্যকরী লেকচারগুলো সেকশন 9 বা এই সেকশন থেকে শুরু হচ্ছে। CSS কে বলা হয় ওয়েব ডিজাইনিং এর প্রাণ বা হৃদস্পন্দন। CSS যা অত্যাবশ্যকীয় সেকশনে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আশা করি এই লেকচার থেকে আপনার মনেও শেখার আনন্দ সঞ্চার করতে পারবো। এই সেকশনে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা হলো CSS পরিচিতি এবং ওয়েব পেজের সৌন্দর্য, কিভাবে আমরা CSS দিয়ে নির্দিষ্ট একটা অংশকে সিলেক্ট করতে পারবো, তারপরে আমরা দেখব যে CSS কিভাবে যোগ করব, কিভাবে আমরা ওয়েব পেজে CSS অ্যাড করব। এরপরে আমরা যেটা দেখব বক্স মডেল বলতে CSS এ আসলে কি বোঝানো হয়, এবং সবশেষে এই সেকশনের আমরা দেখব যে CSS দিয়ে একটি পেজ লেআউট তৈরি করা, কিভাবে আমরা একটি ওয়েব পেজের লেআউট ডিজাইন করতে পারি। তো চলুন প্রথমে জেনে নিই CSS বা ওয়েব পেজের সৌন্দর্য বলতে কি বোঝায়। CSS এর পূর্ণ রূপ হলো ক্যাসকেডিং স্টাইল শীট। ক্যাসকেডিং স্টাইল শীট মানে আসলে কি এটা একটু পরে বলছি। লেআউট, কালার এবং ফন্ট অথবা সার্বিক অর্থে ওয়েবসাইট ফরম্যাটিং করার জন্য কখনোই HTML কোড ব্যবহার করার কথা চিন্তা করা হয়নি। HTML তৈরি করা হয়েছে ওয়েবসাইটের কন্টেন্ট দেখানোর জন্য। যেমন আমরা দেখি H1 ট্যাগ, P ট্যাগ এবং div ট্যাগের ব্যবহার আমরা এর আগেও দেখেছি। তবে 1996 এবং 97 এর দিকে যখন ফন্ট এবং কালার ব্যবহার করার জন্য HTML ভার্সন 3.2 তে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম বা W3C সর্বপ্রথম ট্যাগ এবং কালারের অ্যাট্রিবিউট পাবলিশ করে, সে সময় ওয়েব ডিজাইনারদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। কারণ একটি ওয়েবসাইটের অনেক পেজের জন্য ফন্ট এবং কালার অ্যাড করা ছিল রীতিমতো এলাহি কাণ্ড। এই উদাহরণটি দেখলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে P ট্যাগের ভেতরে ফন্ট নামে নতুন একটি ট্যাগ ব্যবহার করা হয়েছে, যেখানে ফন্টের দুইটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে, কালার এবং সাইজ। সাইজ দিয়ে ফন্টের সাইজ বোঝানো হচ্ছে এবং কালার দিয়ে এর ভেতরে লেখাটির কালার কি হবে তা নির্দেশ করা হয়েছে। এভাবে তিনটি P ট্যাগের মধ্যে তিনটি আলাদা আলাদা ফন্ট ট্যাগ ইউজ করে ফন্টের সাইজ এবং কালার পরিবর্তন করা হয়েছে। তো চলুন এই কোডগুলো ব্রাউজারে কেমন দেখায় একটু দেখে আসি। ঝটপট এডিটরে এই কোডগুলো লিখে ফেলি। ফাইলটিকে font.html নামে সেভ করে চলুন আউটপুটটি দেখে আসি। আমাদের আউটপুটটি দেখতে ঠিক এরকম। এবার চলুন একটু অ্যানালাইসিস করে দেখি কোডগুলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফন্ট ট্যাগটির দুটি অ্যাট্রিবিউট সাইজ এবং কালার ইউজ করে ফন্টের সাইজ এবং কালার নিয়ন্ত্রণ করা হয়েছে, এবং ফন্টের সাইজগুলো 5, 6 এবং 8 দ্বারা ফন্টের আকার বড় করা হয়েছে, এবং কালার দিয়ে ফন্টের লেখার যে কালারগুলো কেমন হবে সেটি আমরা নির্ধারণ করে দিয়েছি। এখানে লক্ষণীয় যে মাত্র 3টি লেখার জন্য এতগুলো কোড লেখার প্রয়োজন হয়েছে। যদি 10 পেজের একটি ওয়েবসাইটের প্রতি পেজে ন্যূনতম 10 জায়গায় লেখার 3টি ভ্যারিয়েশন থাকে, তাহলে 300টি ভিন্ন ভিন্ন ট্যাগের কোড মডিফাই করতে হবে। শুধু তাই নয়, পরবর্তীতে আবার যদি এই ওয়েবসাইটটিকে পরিবর্তন করতে হয় তবে সেই একই এলাহি কাণ্ড। এই সমস্যার সমাধান করার জন্য W3C বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম CSS বা ক্যাসকেডিং স্টাইল শীট পাবলিশ করে আমাদের ঘুম হালাল করে দিয়েছে। এখন দেখা যাক CSS আসলে কোন ঘরের পোলা। মজা করলাম। CSS মূলত HTML কন্টেন্ট কিভাবে একটি ওয়েবসাইটে দেখাবে তা নিয়ন্ত্রণ করে, আর এই জন্যই একে বলা হয় ক্যাসকেডিং স্টাইল শীট। CSS হলো HTML এবং জাভাস্ক্রিপ্টের পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মূল ভিত্তি।
অর্থাৎ ভালো ওয়েব ডিজাইনার হতে গেলে সিএসএস মাস্টার না হয়ে কোনো উপায় নেই। যিনি সিএসএস বস তিনি নিঃসন্দেহে একজন বিশ্বমানের ওয়েব ডিজাইনার। লেআউট, কালার, ফন্ট সহ ওয়েব পেজের বিভাজন সক্ষম করার জন্য সিএসএস ডিজাইন করা হয়েছে। এটি ওয়েব পেজের উন্নতি সাধন করতে পারে। ওয়েব পেজের কন্টেন্ট আরও নমনীয় এবং নিয়ন্ত্রিতভাবে সরবরাহ করতে পারে। একই সিএসএস ফাইল ব্যবহার করে একাধিক ওয়েব পেজের ফরম্যাটিং করতে সক্ষম করে এবং কাঠামোগত জটিলতা এবং কোডের পুনরাবৃত্তি হ্রাস করে। তো এবার চলুন সিএসএস ব্যবহারের একটি বাস্তব উদাহরণ দেখে আসি। ধরা যাক আমরা দুইটি প্রজেক্ট নিয়ে কাজ করছি। এর একটি ব্লগিং ওয়েবসাইট এবং অন্যটি ই কমার্স বা অনলাইনে বেচাকেনার ওয়েবসাইট। HTML ব্যবহার করে আমরা এই দুইটি সাইট ডিজাইন করেছি। আমাদের ব্লগিং সাইটটি দেখতে ঠিক এরকম। এখানে উপরের দিকে কিছু লিংক, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়েছে বিভিন্ন পেজে যাওয়ার জন্য এবং টাইটেল রয়েছে, সেই সাথে বিভিন্ন ব্লগের টাইটেল এবং সাবটাইটেল এবং কিছু টেক্সট আছে যেগুলো পি ট্যাগ দিয়ে ব্যবহার করা হয়েছে এবং আবার একটি অ্যাঙ্কর ট্যাগ এবং প্রত্যেকটি ব্লগের আর্টিকেলের নিচে একটি করে ইমেজ আছে ঠিক এরকম এবং নিচে আরো কিছু টেক্সট আমরা অ্যাড করেছি এবং সবশেষে আর্কাইভস বা পূর্বের ব্লগগুলো দেখার জন্য আমরা কিছু লিংক অ্যাড করে দিয়েছি। এবার চলুন দেখা যাক আমাদের ই কমার্স সাইটটি দেখতে কেমন। এই ই কমার্স সাইটটি একদম পিওর HTML ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। এখানে প্রথমেই দেখা যাচ্ছে অ্যাবাউট একটি সেকশন আছে, তারপরে কন্টাক্ট, এখানে কিছু লিংক আছে ফেসবুক, টুইটারের লিংক, এরপরে আমাদের কোম্পানি বা এই ওয়েবসাইটটির বা ই কমার্স সাইটটির কোম্পানি নেম, তারপরে বিভিন্ন প্রোডাক্টগুলোর এক্সাম্পল দেওয়া আছে এবং প্রোডাক্টের ছবি দেওয়া আছে, যেমন এখানে হেডসেটের একটা এক্সাম্পল আছে, এরপরে একটি ঘড়ি দেখা যাচ্ছে এবং আরো 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 প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে। এবং একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে অ্যাড টু কার্ট এবং অ্যাড টু ফেভারিট নামে দুটি বাটনও অ্যাড করা হয়েছে, যাতে করে ইউজাররা তাদের পছন্দ মতো প্রোডাক্টটি সিলেক্ট করে কার্টে অ্যাড করতে পারে এবং তারপরে প্রোডাক্টটি পারচেস করতে পারে পেমেন্ট ট্রানজ্যাকশনের মাধ্যমে। তো এই দুইটি সাইটে সিএসএস ব্যবহার করার আগের অবস্থাটা ঠিক দেখতে এরকম। এখন চলুন দেখা যাক এই দুইটি ওয়েব পেজে সিএসএস অ্যাড করলে দেখতে কেমন দেখায়। তো আমি শুধুমাত্র সিএসএস অ্যাড করেছি এই দুইটি ওয়েব পেজে এবং রিফ্রেশ দিলেই এই ওয়েব পেজগুলোর নতুন যে রূপ সেটি আমরা দেখতে পাবো। তো চলুন প্রথমে ব্লগ সাইটটি দেখি, আমি রিলোড দিচ্ছি। ওয়াও, ওয়ান্ডারফুল, আনবিলিভেবল। ওকে, তারপরেরটি দেখে আসি। সত্যি অসাধারণ। শুধুমাত্র সিএসএস ব্যবহার করে একটি ওয়েবসাইটকে যে এত দৃষ্টিনন্দন করা যায় তা আসলে না দেখলে বা প্র্যাকটিক্যালি না করলে কখনোই বোঝা সম্ভব নয়। যেমন এখানে আমাদের টপ বারটি এরকম হয়ে গিয়েছে, আর ব্লগ সাইটে আমাদের লিঙ্কগুলো ঠিক এইভাবে মেনুর মতো উপরের দিকে দেখা যাচ্ছে এবং ব্লগগুলো পাশাপাশি দুইটি ফিচার্ড ব্লগ পাশাপাশি রাখা হয়েছে এবং অন্যান্য ব্লগগুলো বাঁ দিকে রেখে ডান দিকে সাইডে কিছু ইম্পর্টেন্ট লিঙ্কস এবং নোট দেয়া আছে। তো এই হলো সিএসএস এর রিয়েল ম্যাজিক। বর্তমানে সিএসএস ভার্সন 3 চলে এসেছে। এর আগের ভার্সন হলো সিএসএস 2.1। তবে সিএসএস 3 এখন অধিকাংশ ওয়েব ব্রাউজারই সাপোর্ট করে, সে কারণে সিএসএস 3 এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। সামনের লেকচার থেকেই আমরা সিএসএস এর বিস্তারিত ব্যবহার শিখব। ধরুন আপনার এক বন্ধু আপনার শহরে নতুন এসেছে।
আপনাকে বলল, দোস্ত তোর ওখানে কিভাবে যাব? আপনি বললেন, তোর ওখান থেকে বিআরটিসি বাস ধরে সোজা ধানমন্ডি চলে আয়, তারপর ফোন দিস, আমি তোকে নিয়ে আসব। তো এর উত্তরে আপনার বন্ধু বলল, এটা কোন বাস, বাসের কালার কি, আর ভাড়া কত নেবে? আপনি বললেন, এসি বাস, লাল রঙের এবং 30 টাকার মতো ভাড়া নিতে পারে। তো আপনার বলার ধরন অনুযায়ী সেই বন্ধু মনে মনে হয়তো বাসের একটি কল্পনা করলেন। তো এখানে আপনি যেটা করলেন, অনেক বাস থেকে একটি বাসকে সিলেক্ট করলেন, সেটির রং কেমন তা জানালেন। এই বিষয়টিকে আমরা ঠিক এইভাবে দেখাতে পারি। আপনার বলে দেয়া বিআরটিসি বাসটির বৈশিষ্ট্যগুলো দেখতে ঠিক এরকম। এখানে টাইপ বলছেন এসি, কালার রেড এবং ভাড়া বলছেন আপনি 30 টাকা। মূলত এর মধ্যে আমাদের কাঙ্ক্ষিত সিএসএস সিলেক্টর অ্যান্ড রুলস লুকিয়ে আছে। একটু এদিক ওদিক করে নিলেই ব্যাস হয়ে গেল। সবচেয়ে আনন্দের বিষয় হলো, বলা হয়ে থাকে যে সিএসএস সিলেক্টর ভালোভাবে শিখে গেলেন তো সিএসএস এর অর্ধেকটাই শিখে ফেললেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন টু দিস নিউ এক্সাইটিং লেকচার লার্নিং সিএসএস সিলেক্টর। তো যেটা বলছিলাম, সিএসএস সিলেক্টরস অ্যান্ড রুল সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। একটি ওয়েব পেজে ঠিক কোন এলিমেন্টের উপর আপনি স্টাইল অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটি হলো সিএসএস সিলেক্টরস। এই বাসের এক্সাম্পলটিকে আমরা এইচটিএমএল ডকুমেন্টের একটি এলিমেন্ট দিয়ে তুলনা করতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে পি ট্যাগটির জন্য আমরা একটি সিএসএস রুল অ্যাপ্লাই করেছি। এই পুরোটাকেই বলা হচ্ছে সিএসএস রুল। পি ট্যাগটির জন্য আমরা বলছি, ডিক্লারেশন ব্লকে আমরা বলছি কালার হবে গ্রিন। কালারকে বলা হচ্ছে প্রপার্টি আর গ্রিনকে বলা হচ্ছে ভ্যালু। অর্থাৎ সিএসএস রুলে সিলেক্টরের ভেতরে ডিক্লারেশন ব্লক লিখতে হয় এবং একটি ডিক্লারেশন ব্লকে প্রপার্টি এবং ভ্যালু থাকে। প্রপার্টি এবং ভ্যালুকে কোলন দিয়ে আলাদা করতে হয় এবং প্রত্যেকটি প্রপার্টি এবং ভ্যালুকে সেমিকোলন দিয়ে আলাদা করতে হয়। এখানে লক্ষণীয় বিষয় যে কোনো ট্যাগ বা সিলেক্টরের জন্য আমরা যখন সিএসএস অ্যাপ্লাই করব তখন ডিক্লারেশন ব্লকটি কার্লি ব্র্যাকেটের মধ্যে, বা আমরা যেটাকে সেকেন্ড ব্র্যাকেট বলি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। আমরা একই জায়গায় অনেকগুলো স্টাইল লিখতে পারি, ঠিক এরকম। এখানে দেখা যাচ্ছে H1, H2 এবং P ট্যাগের জন্য 3টি আলাদা আলাদা সিএসএস রুল লেখা হয়েছে এবং প্রত্যেকটি সিএসএস রুলের ডিক্লারেশনগুলোকে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নেওয়া হয়েছে এবং প্রপার্টিগুলো প্রথমে লিখে তারপরে কোলন দিয়ে ভ্যালু লেখা হয়েছে এবং প্রত্যেকটি প্রপার্টি আর ভ্যালুকে সেপারেট করার জন্য শেষে সেমিকোলন দেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে প্রপার্টির ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ভ্যালু হতে পারে। যেমন পানির জন্য আমরা লিটার ইউজ করি, চাল ডালের জন্য আমরা কিলোগ্রাম বা কেজি ব্যবহার করি, তরল পদার্থে অন্যান্য তরল পদার্থের জন্য আমরা লিটার ব্যবহার করে থাকি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো একটি বা দুটি ব্যবহার করে থাকি। তাহলে সিএসএস এর প্রপার্টি অনুযায়ী ভ্যালুগুলো ডিফারেন্ট হতে পারে। তো চলুন বিভিন্ন ধরনের সিলেক্টরের সাথে পরিচিত হয়ে নিই। প্রথমে আমরা যেটা দেখব, ইউনিভার্সাল সিলেক্টর। এই সিলেক্টরটিকে অ্যাস্টেরিক্স বা স্টার দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ স্টার দিয়ে কার্লি ব্র্যাকেটের মধ্যে আপনি যেই রুলগুলো অ্যাপ্লাই করবেন সেই রুলগুলো প্রত্যেকটি এলিমেন্টের জন্যই অ্যাপ্লাই হবে। তবে এই ইউনিভার্সাল সিলেক্টরটি ব্যবহার করা ঠিক নয়, এতে করে ব্রাউজারে বেশি চাপ পড়ে। এরপরের যে সিলেক্টরটি সেটিকে আমরা আইডি সিলেক্টর বা হ্যাশ সিলেক্টর বলতে পারি। এরপর থার্ড যে সিলেক্টর সেটিকে আমরা ডট সিলেক্টর বা ক্লাস সিলেক্টর বলতে পারি। তারপরে আসছে HTML ট্যাগ সিলেক্টর, যেমন H1, P বা div ট্যাগ। একটু আগে আমরা যেই সব এক্সাম্পল দেখেছিলাম, মূলত
এই 4 ধরনের সিলেক্টর থেকে আমরা যদি ইউনিভার্সাল সিলেক্টরটাকে বাদ দিই, কারণ সচরাচর ইউনিভার্সাল সিলেক্টর সবসময় ব্যবহার করতে হয় না, তাহলে মূল সিলেক্টর হচ্ছে 3টি। একটি হলো আইডি সিলেক্টর বা হ্যাশ সিলেক্টর, সেকেন্ড হচ্ছে ক্লাস সিলেক্টর বা ডট সিলেক্টর, এবং থার্ড হচ্ছে HTML সিলেক্টর। এই HTML সিলেক্টরকে আবার অনেকভাবে ভাগ করা যেতে পারে, যেমন অ্যাট্রিবিউট সিলেক্টর, ডিসেন্ডেন্ট সিলেক্টর, অ্যাডজেসেন্ট সিলেক্টর, ডাইরেক্ট চিলড্রেন সিলেক্টর এবং গ্রুপিং সিলেক্টর। এই সিলেক্টরগুলোর নাম শুনতে একটু অন্যরকম মনে হলেও আমরা যখন প্র্যাকটিক্যালি এর ব্যবহারগুলো দেখব বিভিন্ন ধরনের সিলেক্টর ব্যবহার করে, তখন বিষয়গুলো আরও সহজ হয়ে যাবে।